বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মোশতাক হোসাইন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বন্যা, বর্ষা, হাম, ডেঙ্গু এগুলো নিয়ে মানুষ খুব অস্বস্তি বা অতিষ্ঠ অবস্থার মধ্যে আছে। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এগুলো তো কিছুটা প্রাকৃতিক দুর্যোগ এবং কিন্তু মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত আমরা কিনা বা মোকাবেলা করতে পারছি কিনা, এখানে উদ্যোগগুলো কি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে তিনটা বিষয়ের উল্লেখ করেছেন এটা আমাদের, আমি দুটো রোগের কথা বলেছি আর বর্ষার সঙ্গে বন্যার কথা হামের কথা বলেছি এবং এগুলো আসলে দেখবেন এখান থেকে হামের বিষয়টা একটু ভিন্ন, কিন্তু বাকি জিনিসগুলো দেখেছি ডেঙ্গুটা আবার বর্ষার সঙ্গে কানেক্টেড এবং আপনি দেখবেন বন্যাটাও ঠিক তেমনি। এটা আমাদের দেশে আমি লক্ষ্য করেছি একটা সময় এটা আমাদের জীবনে প্রায় এসে থাকে, প্রায় বছরই এসে থাকে। আমি বলবো আসেনি এরকম সময়ই বোধহয় আমাদের জীবনে খুব কম। আর ডেঙ্গু যেটা হাম যেটা, এটা দেখবেন বেশ কিছুদিন আগে শুরু হয়েছে এবং এর পূর্ব একটা প্রস্তুতি থাকতে হয়, সরকারকে গ্রহণ করতে হয়, সময় উপযোগী পদক্ষেপ নিতে হয়। তো আপনি জানবেন যে বর্তমান যিনি সরকার রাষ্ট্র ক্ষমতায়, তাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সময়কালটা খুবই ছোট এবং এই যে হামে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে যে বিষয়টা আমাদের কাছে ধরা পড়লো, আমরা যেটা দেখলাম সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এর পূর্ববর্তী সরকারের ছিল, কিন্তু দেখা গেল আমরা বিপুল পরিমাণে উদাসীনতা তাদের মধ্যে লক্ষ্য করেছি, যার পরিণতিতে এই অল্প বয়সে অল্প সময়ের মধ্যে আমরা প্রায় 700-750 শিশুর জীবন আমরা অকালে হারিয়ে ফেলেছি। এখন এই সরকার ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই এটা মানুষ এই সরকারের দিকেও দিক নির্দেশনা করবে যে সরকারের বোধহয়, কিন্তু ইতিমধ্যে একটা বাস্তব অবস্থা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে না, এই সরকার কেবলমাত্র এই সরকারের সময়কালেই এসে এটা যদি এই সরকার আসার পূর্বে যদি গ্রহণযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হতো, প্রয়োজনীয় ব্যবস্থা, তাহলে হয়তো এইরকম একটা ডিজাস্টারের মুখোমুখি আমাদেরকে হতে হতো না। তবে এখন বিষয়টাকে অনেকটা নিয়ন্ত্রিত অবস্থার দিকে চলছে এবং অনেকটা উন্নতি, আগের মতো সেই ভীতিকর বা ভয়াবহ অবস্থার মধ্যে এখন আর নেই, বিশেষ করে হামের বিষয়টা। আর যেটা ডেঙ্গু, এটা মশা বাহিত রোগ, আপনি জানেন যে এটা এই একটা সিজনে এটা হবেই, এটা তারপরই এটারও যেটা এই যে হামের বিষয়টা এবং এই যে ডেঙ্গুর বিষয়টা, এটা কিন্তু স্থানীয় সরকারের উপরে নির্ভর করে এবং এটা মূলত স্থানীয় সরকারেরই কাজ। কিন্তু আপনি দেখবেন যে গত 18টা মার্চ যখন ওই একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা যে কাজটি করে গেছে সেটা হলো এই যে তাদের অবস্থায় সিটি কর্পোরেশনটা, অর্থাৎ স্থানীয় সরকারের অধীনে যে সিটি কর্পোরেশন, যারা এই মূলত দুইটি কাজ, হামের টিকা সময় মতো দেওয়া, যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে অ্যাটাচমেন্ট থাকা খুবই যুক্তিসঙ্গত, এবং এই ডেঙ্গুর বিষয়টা, এখানে তারা কার্যকরী পদক্ষেপ, অর্থাৎ আমার বিষয়টা ছিল এরকম যে সিটি কর্পোরেশনগুলো এইসব বিষয়ে কোনো উদ্যোগ তো গ্রহণ করার, বরং তারা অকার্যকর ছিল। সে কারণে প্রত্যাশিত কার্যক্রম সময়োচিতভাবে অগ্রহণযোগ্য বা গ্রহণ করতে না পারার কারণে এই ডেঙ্গুরও একটা ভয়াবহ বা ভীতিকর অবস্থার দিকে কিন্তু মানুষকে ইঙ্গিত করছে। আমার ধারণা এই সরকার যথেষ্ট এ ব্যাপারে সতর্ক আছে এবং এটা অবশ্যই যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করবে। বন্যাটা কেবলই আকস্মিক, আপনি দেখেছেন একটা রিজনে এখন বন্যার প্রকোপটা, এবং আমার কাছে মনে হচ্ছে সময়টা, এবং আপনি দেখবেন বৃষ্টির ধারা যেভাবে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা আরও অনেক অঞ্চল প্লাবিত হবে। ইতিমধ্যে ওই সিলেট হয়ে চিটং ওই অঞ্চলটার, কিন্তু আমরা এবারেই বরং একটু আনইউজুয়াল দেখলাম বন্যার প্রভাবটা। আমরা সাধারণত লক্ষ্য করেছি আমাদের অন্য অঞ্চল থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এবারই দেখলাম ব্যতিক্রম, সেটা চিটগং এবং চিটগংয়ে বন্যা হওয়াটা আমি দেখেছি। একটু বেশি হলেই বেশি করে শহর তলিয়ে যেত, সেটা আমরা লক্ষ্য করেছি। সরকার সেক্ষেত্রে, স্থানীয় সরকার আমি লক্ষ্য করেছি যে ওখানে প্রতিমন্ত্রী নিজে গিয়েছেন, বিষয়টা দেখেছেন আগে। তো আমার মনে হচ্ছে সরকার যথেষ্ট সজাগ বন্যার ব্যাপারে, এবং আমার মনে হচ্ছে ইতিমধ্যেই সময় উপযোগী নির্দেশনা সরকার দিয়েছে এবং এর প্রয়োজনীয় যে ব্যবস্থা, সে কার্যক্রমও তারা গ্রহণ করেছে। এটা হবেই। দেখুন, আমাদের সীমাবদ্ধ সম্পদের মধ্যে
একটি সরকার যদি তার দায়িত্বের প্রতি সচেতন থাকে তাহলে মানুষের ভোগান্তি অনেকটা কম হয়। আমরা বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তাদের মধ্যে এই আন্তরিকতা আমরা দেখেছি যে মানুষের সমস্যাকে তারা অনুধাবন করে এবং এটাকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সঠিকভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছে এবং মানুষের দুর্ভোগ কমিয়ে আনার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডক্টর মুশতাক হোসেন একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার টেক কি আছে? বর্ষার সময় বন্যা হচ্ছে, হ্যাঁ, আমাদের বৃষ্টিপাত হচ্ছে, নিম্নচাপ সাগরে, তারপরে আপনার স্থলে সেটা এসছে, এবং মৌসুমি বায়ুর প্রবাহ দুটো একসাথে মিলে গেছে, এই জন্য এত বেশি বৃষ্টি হচ্ছে। এবং এমনি যে বছরের বন্যা আমরা দেখি যে মৌসুমি বৃষ্টিপাত, সেটা আমাদের দেশের উত্তরে হিমালয়ের পাদদেশে বৃষ্টি হয়, সেখান থেকে সিলেট অঞ্চলে দিয়ে বন্যা আসতে পারে, আবার যমুনা নদীর পানি দিয়েও যে তিস্তা, এগুলো দিয়ে বন্যা পানি আসতে পারে। তো তার সাথে এবারে দেখা যাচ্ছে একটু আর্লি বৃষ্টি হওয়ার কারণে এটা চিটাগাং অঞ্চলে, যেখানে আপনার বৃষ্টির কারণেই বন্যাটা হচ্ছে, চিটাগাং অঞ্চলে তার উপরের যেই নদী, সেখান থেকে পানির প্রভাবে খুব একটা পড়ে না, কিন্তু এই যে প্রচণ্ড বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে পানি দ্রুত সরতে পারছে না, বিশেষ করে শহরে। গ্রামগুলো প্লাবিত হয়েছে, সেগুলো আমাদের দক্ষিণাঞ্চলের মতো এত নদী সেখানে নেই, ডিফারেন্ট। কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, ভূমিধস, পাহাড়ের নিচে যারা থাকেন, উদ্বাস্তু মানুষ, তাদেরকে বারবার প্রশাসন থেকে বলার পরও সবাই সরেননি, সরে যেতে পারেননি, জীবন জীবিকার কারণে হয়তো থেকে গেছেন, তারা মাটি চাপা পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা ভালো উদাহরণ। 1970 সালের যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, যেভাবে তৎকালীন পাকিস্তানি শাসকরা আমাদেরকে কোনো রকমই উদ্বেগ ছিল না, প্রায় 10 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছেন। তারপর থেকে, স্বাধীনতার পর থেকেই আমাদের দেশের সরকার এবং আমাদের আন্তর্জাতিক যারা সহযোগী সংস্থাগুলো আছে, জাতিসংঘের সংস্থাগুলো, সবার সহযোগিতায় কিন্তু আমাদের কমিউনিটি ভিত্তিক একেবারে তৃণমূল পর্যায়ের মানুষদের পক্ষ থেকে এই যে বন্যা হলে তাদেরকে ইয়েতে নিয়ে আসা, আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, আর সেখানকার কি বলে বিশুদ্ধ পানির ব্যবহার দেওয়া, তারপরে বিশুদ্ধ খাবার দেয়া, রেস্কিউ পার্টি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন অর্গানাইজেশনের একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি হয়েছে। তারা স্বাভাবিক সময় নিজের পেশার কাজ করে, দুর্যোগের সময় তারা মানুষের লাল পোশাক পরে তারা মানুষের পাশে যায়। এটা একটা আমি বলবো যে স্বাস্থ্যের দুর্যোগের চাইতে এটা কিন্তু অনেক ভালো প্রস্তুতি সম্পন্ন আছে। তারপর অনেক কিছু করার আছে, তারা তো মানুষকে রেস্কিউ করছে, কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের যে কাজগুলো করা দরকার, এগুলো কিন্তু এখনও বিভ্রান্তি আছে যে আমাদের এখান থেকে পানি আসবেই, সেই বন্যার পানিটাকে আমাদেরকে চলে যেতে দেওয়া উচিত তাদের স্বাভাবিক প্রবাহ। এটার পথে বাধা সৃষ্টি করে বিভিন্ন রকম বাদ দিয়ে, এটা নিয়ে যারা আমাদের উন্নয়ন ভাবনা করেন তাদের মধ্যে নানা রকম তর্ক বিতর্ক আছে। আমরা চাই পরিবেশ বান্ধব বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হোক। এখানে কৃত্রিমভাবে বাদ দিয়ে বা করে সেগুলো কিন্তু আমাদেরকে আরও ভোগাচ্ছে, এবং অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ভবদহর মতো সব জায়গায় কিন্তু পানি জমে আছে। তো যাই হোক, আমি স্বাস্থ্যের বিষয়ে আসি যে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, এই বিষয়ে আমাদের দুর্যোগ মন্ত্রণালয় তাদের একটা বিস্তারিত তাদের নির্দেশিকা আছে যে দুর্যোগ হলেই তাদের বসে থাকতে হয় না, মন্ত্রণালয় কখন সিদ্ধান্ত দেবে। তাদের স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে, SOD, এবং প্রায় 35-36 মন্ত্রণালয়ের ডেস্ক আছে আলাদা। তারা স্বয়ংক্রিয়ভাবেই অ্যাক্টিভেট হয়ে যান, তারা সক্রিয় হয়ে যার যেটা কাজ, ইনক্লুডিং স্বাস্থ্য বিভাগ, যে স্বাস্থ্য বিভাগের যে সমস্ত বন্যাপ্রবণ এলাকায় উপজেলা হেলথ কমপ্লেক্স, তারা দোতলায় সব জিনিস ট্রান্সফার করে, এবং এক্স-রে কিন্তু এখন নিচে রাখে, যেসব যন্ত্র সরানো খুব মুশকিল তারা নিচের তলায় রাখে না, এক্স-রে জাতীয় যন্ত্রপাতি তারা উপরে আগে থেকেই করা থাকে। বা যারা শিশু ওয়ার্ড বা মেয়েদের সেগুলো, এটা তারা, আমি একটু আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের যে অফিস, তারা হেলথ ক্লাস্টারের মিটিং ছিল, আমাকে ইনভাইট করেছিল, আমি আগে থেকেই আছি। আমি জানলাম যে তারা
এটা করেছে, কিন্তু যেটা বিষয় হলো যে সংক্রামক ব্যাধি ছড়িয়ে যেন না পড়ে সেই প্রস্তুতিটা কিন্তু সবসময় চ্যালেঞ্জের মুখে থাকে। যে এরা বিশুদ্ধ পানি তাহলে ডায়রিয়া, কলেরা এগুলো হবে, দীর্ঘমেয়াদে টাইফয়েড, জন্ডিস হতে পারে, তারপরে সাপে কাটতে পারে, বাচ্চারা পানিতে পড়ে যেতে পারে, হ্যাঁ, এই সমস্ত বিপদ হতে পারে। তারপরে আপনার প্রসূতি মায়েদের, আপনার যেই মা এখন গর্ভবতী প্রসব করবেন, এটা তো বন্যার জন্য তারিখটা তো আপনি বদলাতে পারবেন, তার সেই ব্যবস্থা কোথায়? তো এরকম যারা মানে যে সমস্ত মায়েদের এই ডেলিভারির সময়টা চলে এসছে তাদেরকে দ্রুত অন্যত্র স্থানান্তর করা, হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে, সেটা একটা বিষয়। সদ্যজাত শিশু তো মায়ের বুকের দুধ পান করে, তাহলে মাকে খাওয়াতে হবে। মা যেন তাকে ওই শেল্টারের মধ্যে একটা কর্নার থাকে যেখানে নির্বিঘ্নে তিনি তার ইয়ে নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। তারপরে 6 মাসের বয়স থেকে 2 বছর বয়সের বাচ্চা, তারা মায়ের বুকের দুধের পাশাপাশি তারা ফ্যামিলির খাবার খায়। এখন বন্যা ত্রাণ শিবিরে বা বন্যা হলে সে কোথায় পাবে? তাহলে বেবি ফুড, যেটা বেবি ফুড আমাদের আছে, যেটা মানে অনুমোদন দেওয়া হয় এরকম দুর্যোগ মুহূর্তে, সেটা প্রস্তুত আছে কিনা, এগুলো কিন্তু আমাদের গোডাউনে থাকার কথা। সেগুলো ওই বন্যা দুর্গত এলাকায় চলে গেছে কিনা, সেখানে আমাদের যানবাহন, স্পিড বোট, নৌকা, প্রয়োজনে হেলিকপ্টার, পার্বত্য চট্টগ্রাম দুর্গম অঞ্চলে সামরিক বাহিনী কিন্তু হেলিকপ্টার, এটাও কিন্তু স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে, যে কতগুলো দুর্গম পাহাড়ি এলাকাতে আপনার সামরিক বাহিনী হেলিকপ্টার তারা ব্যবহার করবে। এটা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অপেক্ষায় থাকতে হবে, তারা এটা করে থাকে। তারা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স কিংবা যে খাদ্য সামগ্রী নিয়ে তারা যায়, সেগুলো হচ্ছে। তবে আমাদের যেন রোগটা ছড়িয়ে না পড়ে। তবে ইদানিং বা বেশ কয়েক বছরের মধ্যে এরকম কোনো হয়নি যে বন্যার পরে এরকম রোগ ছড়িয়ে পড়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগের বিষয়ে খুবই মানে সতর্ক থাকে, এবং শুধু স্বাস্থ্য বিভাগ একা করলে এটা হবে না। এই যে দুর্যোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের ছাত্ররা ভলান্টিয়ারি কাজ করে, ধর্ম মন্ত্রণালয়, মসজিদের ইমামরা বা মন্দিরের যারা সেবায়েত, পুরোহিত, গির্জা, বৌদ্ধ ধর্মের যারা ওখানে আপনার চট্টগ্রাম, বান্দরবানে বৌদ্ধ ধর্মের এরা আছেন, এটা একটা তাদের কাজ প্রতি বছরই প্রায় তাদের ফেস করতে হয়। তাদের মধ্যে কিন্তু একটা মানে আগে থেকেই এই বিষয়ে তারা প্রস্তুতি থাকে। প্রয়োজন হচ্ছে প্রয়োজনীয় লজিস্টিক্স যোগান দেওয়া। আমরা আশা করি যে যেহেতু বন্যা আমাদের প্রতি বছরই হচ্ছে এবং এবছর হচ্ছে, এটার সমস্যা হবে না। এখন আমি স্বাস্থ্যের বিষয়ে আসি, কিন্তু আমি দুঃখের বিষয় হচ্ছে যে স্বাস্থ্যের এরকম কোনো কমিউনিটি ভিত্তিক কোনো আমরা করতে পারি শুধু টিকা দেওয়াটা ছাড়া। টিকা দেওয়ার একটা ঐতিহ্য আমাদের জনস্বাস্থ্য কাজের মধ্যে আছে, যেটা সফল, যে আমরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া। তাও কিন্তু এই যে হাম যে আমাদের আসলো এভাবে, টিকা কিন্তু পৌঁছতে পারেনি। কারণ টিকা দেওয়ার আগে 3 মাস সময় লাগে বাড়ি বাড়ি গিয়ে হিসাব করা কতটা বাচ্চা আছে এক্স্যাক্টলি। আপনি পরিসংখ্যান ব্যুরোর হিসাব, আর তারা তো একটা মানে নিয়মের মধ্যে করে, সব বাড়িতে তারা হয়তো যায় না, যাওয়া প্রয়োজন হয় না, যদিও সব বাড়িতে যাওয়ার নিয়ম। কিন্তু টিকার আগে স্বাস্থ্য বিভাগ নিজস্ব একটা সেন্সাস করেন, সেটাকে নিয়ে মাইক্রো প্ল্যানিং করা হয়। এবারে যখন হামটা আসলো আকস্মিকভাবেই, যদিও বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করেছিল অন্তর্বর্তী সরকারের সময় থেকেই, তখন মানে এই টিকার জন্য 3 মাস অপেক্ষা করার প্রয়োজন ছিল না। স্বাস্থ্য বিভাগের একজন অতি মানে দক্ষ একজন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা তিনি বলেছিলেন যে 3 মাসের আগে পারবো না, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আমরা একটু বিক্ষুব্ধ হয়েছিলাম, সে একটু মিডিয়াতে কথাবার্তা বলতো, কিন্তু শুনলাম যে সে বলেছে 3 মাসের আগে সম্ভব না। স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক সিদ্ধান্ত নিয়েছে যে এক্ষুনি শুরু করতে হবে। মানে গত বছরের যেই পরিকল্পনার কাগজপত্র ছিল, এখন তো সব ডিজিটাল, তার সাথে জন্মহার যোগ করে আর মৃত্যুহার বিয়োগ করে একটা মোটামুটি করে গিয়েছে, ঠিক আছে। কিন্তু তারপরে যখন 1 মাস পার হয়ে গেল, তারপরে কিন্তু মাইক্রো প্ল্যানিংটা করা দরকার। এবং স্টিল এখনও কিন্তু আমরা একটা বিরাট সংখ্যক শিশু, মানে এখানে বিরাট সংখ্যক বলতে সারা দেশ মিলিয়ে টিকার আওতায় বাইরে থাকার কারণে এখনও প্রতিদিন প্রায় 1000 খানেক মানে আপনার হাসপাতালেই আমরা শনাক্ত করছি যে তারা ল্যাবরেটরিতে এখন পরীক্ষা সবগুলো করা দরকার, ল্যাবরেটরি কনফার্ম কম পাওয়া যাচ্ছে। এখন প্রয়োজন যেই মাইক্রো প্ল্যানিংটা করা হয়নি, সেই মাইক্রো প্ল্যানিংটা এখন করা দরকার, যে বাড়ি বাড়ি গিয়ে যে কারা কারা টিকা পেয়েছে, কারা টিকা পায়নি, সাথে সাথে হামের রোগী হিসেবে যারা জ্বর হচ্ছে তাদের ডেঙ্গি টেস্ট এবং হামের টেস্ট করা দরকার। এটাও কিন্তু কমিউনিটিতে হতে হবে, একদম তৃণমূল পর্যায়ে। আমাদের হাসপাতালে
চিকিৎসক যন্ত্রপাতি এগুলো তো আমাদের আছে, সেগুলোর উপর জোর দিবে, অসুবিধা নাই। কিন্তু হাসপাতালে যেন খারাপ রোগী যেন কম আসে, তাহলে আমি গোড়া থেকে যদি কাজটা করি, যেমন এখন যাদের জ্বর হবে, হতে পারে হাম অথবা ডেঙ্গি, তাহলে তাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে, ল্যাবরেটরিতে গ্রামে গ্রামে করার প্রয়োজন নেই, এ অবাস্তব কথা। তার কাছ থেকে একই স্যাম্পল নিয়ে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে টেস্ট হোক, অথবা ভ্রাম্যমাণ গাড়িতে করে, এখন তো হ্যান্ড হেল্ড মেশিন দিয়ে করা যায়, তখন যদি তার হাম হয় তাকে আলাদাভাবে রাখতে হবে, এবং যদি অপুষ্ট শিশু হয় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা দরকার। তো উপজেলা হাসপাতালে যদি ভর্তি হয় সে হামের রোগী, কিন্তু এখন তার ডেঞ্জার সাইন নাই, ওকে ও যত্ন পেলে কিন্তু ডেঞ্জার সাইন যুক্ত রোগী হবে না। ঠিক ডেঙ্গির মতো, ডেঙ্গি যদি শনাক্ত হয় তাকে মশারির ভিতরে রাখা, মশা থাকলেও যদি সমস্ত হামের ডেঙ্গি রোগীকে আপনি মশারির ভিতরে রাখেন, তাহলে আর কিন্তু ডেঙ্গি ছড়াবে না। কাজেই এইভাবে কমিউনিটি পর্যায়ে যে কাজগুলো আছে আমাদের, সরকারি কর্মী আছেন, বেসরকারি অনেক বেসরকারি সংগঠন কিন্তু তাদের গ্রাম পর্যায়ে কর্মী আছে, পুষ্টির কর্মী আছে, পরিবার পরিকল্পনার কর্মী তো সরকারের আছে, বেসরকারি আছে। এই সবগুলোকে একত্রিত করে যদি কমিউনিটি পর্যায়ে হাম এবং ডেঙ্গি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ এবং আর্লি ডিটেকশন প্রথম পর্যায়ে শনাক্ত যদি করি, তাহলে কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কমে যাবে। আমি আজকে শুনলাম হেলথ ক্লাস্টার মিটিংয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী এই বন্যা পরিস্থিতি মনিটর করছেন। যেই ম্যানুয়াল আছে ডিজাস্টার, এরকম যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে একটা NEOC আছে, ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার, তার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, এবং আর্ম ফোর্স ডিভিশন এটা সাচিবিক সহায়তা দেয়, মানে তার লজিস্টিক যোগায়। এটার কার্যালয় এখনও প্রধানমন্ত্রী দপ্তরে আছে, তেজগাঁতে একটা করার কথা, জমি ঠিক করা হয়েছে, এখনও হয়নি। তাহলে আমি আশা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী যখন বন্যার বিষয়ে মনিটরিং করছেন, উনি এটার NEOC-র প্রধান, তিনি কেন হাম এবং ডেঙ্গুকে এটার মধ্যে নেবেন না? ওকে, হ্যাঁ, কারণ উনি যদি এই হাম এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের দায়িত্বে থাকেন, তাহলে স্বাস্থ্য বিভাগের সাথে যে সমন্বয়হীনতা স্থানীয় সরকার বিভাগে আছে, যে মাসুদ ভাই বললেন যে মশা নিয়ন্ত্রণের কাজটা হচ্ছে স্থানীয় সরকারি বিভাগ, তাহলে ওইখান থেকে কোঅর্ডিনেশনটা হয়ে যাবে, মাঠ পর্যায়ে কোঅর্ডিনেশন হবে। হামের রোগী খোঁজা, ডেঙ্গু রোগী খোঁজা, মশা নিয়ন্ত্রণ, ডেঙ্গু রোগী খোঁজা, এইগুলো কিন্তু প্রধানমন্ত্রীর উপরে থাকলেই ওইসব জায়গায় কোঅর্ডিনেশন হবে। যেভাবে বন্যা নিয়ন্ত্রণটা কিন্তু হচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে, স্বাস্থ্য সমস্যাটা আমরা সেভাবে করতে পারবো। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এই জায়গায় আর কোনো মন্তব্য না অন্য প্রসঙ্গে যাব? না, ঠিকই, আমি মোস্তাক ভাইয়ের কথাগুলো শুনছিলাম, এবং উনি ঠিকই বলেছেন, এবং সরকার যে উদাসীন না, এটা একটা ভালো লক্ষণ। সময়োচিত পদক্ষেপ মানুষের মধ্যে আশার সঞ্চার করে, এবং সমাজ, যেমন সরকারও কেবলমাত্র যে কথা বলে মানুষকে আশ্বস্ত করবে তা না, বস্তুনিষ্ঠভাবে সঠিক পদক্ষেপ গ্রহণপূর্বক মানুষের সমস্যাকে প্রপারলি অ্যাড্রেস করার যে উদ্যোগ। এবং আপনি লক্ষ্য করবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা মোস্তাক ভাইও বললেন, আমরা নাগরিকরা এখন খেয়াল করছি একটা ব্যাপার, যে তিনি খুব একদম কি বলবো আমি, দেশের একজন মানুষের কল্যাণের জন্য তিনি হেন জায়গা নাই, হেনভাবে নাই যেখানে তিনি অবাধে বিচারণ করছেন না। কোনো মানুষের সমস্যা সম্পর্কে তার মধ্যে কোনো উদাসীনতা আমরা লক্ষ্য করি না। এটা একটা সাংঘাতিক জিনিস মানুষের, এবং মানুষ এটা মানুষের সমস্যাকে অনেকটা সময় উপযোগী বা সময় নির্ধারিত যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সমাধান করবে, এটা আমাদের মধ্যে এরকম একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। সরকার বেশ কয়েক মাস পার করলো, এবং এই সরকারের যাত্রা শুরুর সময় থেকে বা তার আগের থেকেও মানুষের বেশ জন আকাঙ্ক্ষা আছে, সরকারের বেশ কিছু প্রতিশ্রুতি আছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেখানে এক ধরনের প্রতিশ্রুতি সকল রাজনৈতিক দল মিলে জনগণের কাছে দিয়েছে। সেই জায়গায় পার্লামেন্টের দুটো অধিবেশন, দ্বিতীয় অধিবেশনে প্রায় সমাপ্তির পথে ত্রয়োদশ জাতীয় সংসদের, সেই আকাঙ্ক্ষা পূরণে আসলে কার্যকর পদক্ষেপ, যেটা মূলত এইভাবে বলা হচ্ছিল যে রাষ্ট্র কাঠামোর এক ধরনের সংস্কার কিংবা এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা, আপনি সেটা দেখতে পাচ্ছেন বা সেই জায়গায় কতখানি অগ্রগতি হচ্ছে বা কতটা আশা জায়গা এখনও আছে? অনেকেই খুবই নিরাশ হচ্ছে। দেখুন, আমাদের জুলাই বিপ্লবের পরে যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছিল, এবং আপনি লক্ষ্য করবেন একটা কনসেনসাস কমিশন করা হয়েছিল, তারা একটা রিকমেন্ডেশন দিয়েছে, এবং ঐকমত্য কমিশনের সেই সিদ্ধান্তসমূহে মানে স্টেক হোল্ডার যারা ছিলেন পলিটিক্যাল পার্টিস, তারা কিন্তু সকলে সেখানে স্বাক্ষর করেছে। একমাত্র এনসিপি কিছুটা বিলম্বে করার পরে, আর বাকি সবাই কিন্তু স্বাক্ষর করেছে।
এবং স্বাক্ষর আমাদের 4 সংগঠন আমরা করিনি। হ্যাঁ, আপনারা করেন নাই, সেটা অবশ্যই ঠিক। কিন্তু আপনি দেখবেন মোটামুটি ওখানে এখন বলা আছে কারা ঐক্যমত্য পোষণ করেছে, কারা দ্বিমত পোষণ করেছে, এই কথাগুলো কিন্তু পরিষ্কার বলা আছে সেখানে। আপনি দেখবেন সংসদ অধিবেশন বসার পরে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হলো এই যে সরকার ওই যে 85টা সিদ্ধান্তে কিছু কিছু ক্ষেত্রে মানে কি বলবো দ্বিমত থাকার পরেও সরকার ক্রমানুসারে এবং অগ্রাধিকার ভিত্তিতে সরকার কিন্তু সেই জিনিসগুলোকে আইনে রূপান্তর করার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়েছে। সংসদে বিল আকারে উপস্থাপন করেছে, বিল আকারে পাশ করেছে, এবং আপনি দেখবেন তার প্রত্যেকটা বিল সংসদে যারা আজকে বিরোধী দল তারা উপস্থিত থেকে কোনো বিল আজকে পর্যন্ত বিরোধী দল দ্বিমত পোষণ করে সংসদ থেকে ওয়াক আউট করেনি। তার মানে এটা একটা ধারাবাহিকভাবে, এবং আপনি লক্ষ্য করবেন পার্লামেন্টে সাধারণত বিরোধী দল ওয়াচডগ হয়ে থাকে। সরকারের ছোটোখাটো ভুল ত্রুটিকেও সময় মতো তারা এটাকে ধরে এবং মানুষের কাছে উপস্থাপন করে, সরকারকে সমালোচনা করে যাতে সরকার কোনো রকম গতিপথ না হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এখন কিছু কিছু বিষয় ছিল যেগুলো ঐক্যমত্য কমিশনের ওখানে তারা দ্বিমত পোষণ করেছিলেন, এবং আমি সবসময় একটা কথা বলেছি, দেখেন এই যে ঐক্যমত্য কমিশন যেটা করেছিলেন এবং যাদেরকে দিয়ে এটা করা হয়েছিল তাদের প্রতি আমার ব্যক্তিগত একটা অনাস্থা বরাবরই ছিল। তারা যে কাজটি করেছিলেন সেটা হলো মানে দেশের সামাজিক প্রেক্ষিত বিবেচনায় না নিয়ে, দেশের বাস্তব অবস্থা বিবেচনায় না নিয়ে তারা কিছু কিছু অলিক বা কাল্পনিক কিছু কিছু বিষয় একটা সরকার মানে ভবিষ্যৎ সরকার আসবে এইরকম একটা সরকারকে তারা চিহ্নিত করে বা নির্ধারণ করে এমন কিছু স্বেচ্ছাচারিতা তারা চালিয়ে গেছেন সরকারকে বাধ্য করে, মানে আগামী সরকার যেন এসে বাধ্য হয়ে যায় যে তারা যে জিনিসগুলো যেভাবে করেছেন যেমন সেইটাই। কিন্তু এবং আপনি দেখবেন যে এই 85টা ধারায় ঐক্যমত পোষণ করেছে কিছু ডিসেন্ট দেওয়ার পরে সারা ব্যতিরেকে, তারা কিন্তু সেগুলোকে যেমন করেছে, কিন্তু তার আবার ওখানে একটা কথা এটাও বলা আছে যে রাজনৈতিক দলসমূহ নির্বাচনে অংশগ্রহণ করার পর তাদের ওই সমস্ত বিষয়গুলোকে যদি তারা দেখে যে তারা নির্বাচিত সরকার হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায় এবং সেখানে যদি তারা মনে করে যে এই অবস্থার সাথে বেমানান বা দেশের বৃহৎ স্বার্থে, সেক্ষেত্রে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি অনুসারে তারা কিন্তু এটাকে অগ্রসর হতে পারবে। এখন যেগুলো বেসিক পয়েন্ট আমাদের ছিল, আপনি যে কথাটা বললেন পাওয়ার ব্যালেন্স উইথ দি প্রেসিডেন্ট, অফিস অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টারের সময়কাল কতদিন হবে, 2 টার্মের বেশি একজন সরকার প্রধান হতে পারবেন না, সরকারের রাষ্ট্র কাঠামো যেগুলো আছে যেমন পুলিশ বাহিনী বলেন, আপনি আইন মানে আমাদের বিচার ব্যবস্থা, আর্টিকেল 70 কি হবে, তত্ত্বাবধায়ক সরকারের কি হবে, এইসব তত্ত্বাবধায়ক সরকারের কি হবে, এই জিনিসগুলো কিন্তু দেখেন আপনি এগুলো নিয়ে সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্টের যে বিষয়টা বিচারক নিয়োগের জি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, এখন আপনি দেখবেন আপনি আমাদের আর্টিকেল 116 যেটা বলা আছে এরপর আমাদের বিচার ব্যবস্থা পরাধীন, কথা বলার আর কোনো সুযোগ নেই। এবং আপনি আজকেও দেখেন যে একটা বিভ্রান্তি কিন্তু ছোটোখাটো ইতিমধ্যে একটা তৈরি হয়ে গেছে, যে একটা আলাদা সচিবালয় তৈরি মানে করার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং এটা আপনি দেখবেন সবসময় কেয়ারটেকার গভর্নমেন্ট একটা তড়িঘড়ি করে একটা কিছু করে যায় এবং তারা মনে বোঝাতে চায় এটা রাজনৈতিক বা নির্বাচিত বা গণতান্ত্রিক সরকারের সঙ্গে তাদের একটা প্রতিযোগিতা, এবং এটাকে আমাকে অশুভ প্রতিযোগিতা হিসেবে আমার কাছে প্রতিবার। আপনি দেখেন এই সরকারের যখন প্রথম ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হওয়ার পরে এবং আমাদের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে বিচার ব্যবস্থা যখন স্বাধীনভাবে শুরু করলো, এটা কিন্তু নির্বাচিত সরকারের উপর অপেক্ষা না করে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে কী করলো, 2004 এটা মানে 2006 এটা কী করলেন, 7 এটা শুরু করে দিলেন। এরাও এসে এবার কী করলেন, আপনি শুনলে আশ্চর্য হবেন যে এই সরকার কত দিক দিয়ে কত রকম অনাচার করে গেছে যেগুলো এখনও মানুষের কাছে ওই রকম ধরা পড়ে না, কিন্তু আস্তে আস্তে অনেক কিছু বেরিয়ে আসতেছে এবং আসবে। আপনি দেখেন আমি বলি আপনাকে, তারা প্রায় প্রত্যেকটা অর্থাৎ নিম্ন আদালতের যারা বিচারক 375 জনের মতো লোকরে একই আদেশে জেলা জজ পর্যায়ে উন্নীত করেছে। আবার এর চাইতে সমসংখ্যক বা কিছু বেশি তাদেরকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থেকে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ করেছে। আপনি এখন দেখেন এখন এই যে বিচার ব্যবস্থার যে বিষয়গুলা, এখন এই সরকার আসার পরে একটা গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার ইচ্ছা করলেই তো ওই অনির্বাচিত সরকারের মতো গাবাসীর দিকে চলে যেতে পারে না। সুতরাং তাদেরকে দায়িত্বের সঙ্গে অনেক কিছু দেখতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে, এবং সেই সরকার সেটা কিন্তু তাই করেছে। আমি যে জিনিসগুলো লক্ষ্য করেছি, সরকার ইতিমধ্যে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে, আপনি দেখবেন
সরকার যেগুলা কমিটি করেছে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দুইটা জিনিসের কথা যেটা বলা হয়েছে যে গুম কমিশনের ইয়াটা গুম হয়ে গেছে বা ইত্যাদি, আপনি দেখেন দুইটা জিনিসই কিন্তু সরকার আবার খুব চমৎকারভাবে বিরোধী দলকে সমন্বিতভাবে তারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে আইনে রূপান্তর করার জন্য যে কার্যক্রম গ্রহণ করবে ইতিমধ্যে কিন্তু তারা বস্তুনিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে এবং যেটা আমাদের কাছে পরিষ্কার এখন। তো আমি মনে করি যেটা দেখেন, সরকার একটা 5 বছরের জন্য একটা নির্বাচিত সরকার, এই সরকার এসে 5 মাসের মধ্যেই যদি তাদের 5 বছরের কর্ম শেষ করে ফেলে তাহলে আর বাকি 4 বছর 7 মাস তো আর এই সরকারের কোনো কাজ থাকবে না। সেই জন্য একটা ধারাবাহিকতাকে অনুসরণ করতে হয় সরকারকে। এটা এই কারণে করতে হয় যে এখানে তাড়াহুড়া করে কোনো ভুল বা মানে যেন এই সরকার করে না ফেলে। তো আমি মনে করি সরকার যেভাবে ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে তাতে প্রত্যেকটা জিনিসই এই সরকার, এবং আপনি সবথেকে বড় ব্যাপার হলো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সংসদে যারা বিরোধী দল তারা দ্বিচারিতা করছে। একরকম কি সংসদে দেখবেন তারা যে সমস্ত বিলগুলো উপস্থাপন করছে তারা সমর্থন দিয়ে পাস করাচ্ছে, আর যেগুলো এখনও পরীক্ষা নিরীক্ষার অপেক্ষা আছে এবং যুক্তিসঙ্গত সময় উপস্থাপিত হবে বিল আকারে, সেগুলোর ব্যাপারে তারা সংসদের ভূমিকা একরকম, বাইরে কথা বলে আর একরকম। এতে হচ্ছে কি মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আপনি দেখেন, আমি সবসময় একটা কথা বলেছি, আপনার এই টকশোতে বহুবার বলে গেছি আমি, যে দেখেন আমাদের রেফারেন্ডামটা দরকার ছিল না, কারণ রাজনৈতিক দলসমূহ যখন ঐক্যমত্য কমিশনের আহ্বানে তারা তাদের প্রস্তাবনাকে সমর্থন করে স্বাক্ষর করে চলে আসছে, এবং এটা নজির আমাদের দেশে ইতিমধ্যেই এই সরকারের আগেই প্রতিষ্ঠিত, আমাদের আইন দ্বারা সমর্থিত, যে হ্যাঁ, তো তখন আর তারা যেটা করেছে সেটা এটা করার প্রয়োজন ছিল না। কিন্তু কি করলো দেখেন, তারা আবার কি করলো, মাঝখানে একটা রেফারেন্ডাম জুড়ে দিলেন এই কারণে যে তারা বুঝাইলো যে অকারণে জনগণের সঙ্গে একটা তামাশা করলো। তামাশাটা এরকম যে রাজনৈতিক দল যারা সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করে তারা যখন ঐক্যমত্যে পৌঁছে স্বাক্ষর করে গেলেন সনদ বাস্তবায়নের জন্য, তাদের উপরে এই অনির্বাচিত সরকারের ওই তথাকথিত কমিশন এসে কী করলেন, তারা বললেন যে না, যদি এখানে আমরা এই কমিশন যদি আরও একটা জনগণকে সম্পৃক্ত করে, এখানে কিন্তু জনগণকে তারা ব্ল্যাকমেইল করলেন রেফারেন্ডামের নামে, যে জনগণকে আমরা রেফারেন্ডাম দেওয়াই এবং সরকার মনে করবে তাহলে একটা বাড়তি চাপ আমরা তাদের উপর দিতে পারলাম। ওই রেফারেন্ডামের প্রয়োজন ছিল না, কারণ সরকার রাজনৈতিক দলেরও যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করে তারা, আর রাজনৈতিক দল যখন কোনো ঐক্যমতে পৌঁছে সেটা কিন্তু পরবর্তী আইন হয় সংসদে, এটাই নিয়ম, অতীতে আমাদের দেশে এভাবেই হয়েছে। ধন্যবাদ ডক্টর মোশতাক হোসেন। আপনি কি দেখছেন যে সরকারের বা সরকারি দল ক্ষমতাসীনরা তাদের যে অঙ্গীকার, অনেক একটা হচ্ছে তারা 31 দফা এক সময় দিয়েছে, তারা নিজেদের ইলেকশন ম্যানিফেস্টো আছে, তারা জুলাই চার্টারে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরকারী, তো সব মিলিয়ে আপনি লক্ষণ কি বলছে আসলে? না, আমি আশাবাদী হতে চাই মাসুদ ভাইয়ের মতো, কিন্তু অনেকগুলো লক্ষণ আছে সেটা আশাবাদী নাও হতে পারে। প্রথমে এই সরকার, অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওনার সাথে আমি অনেক ক্ষেত্রে একমত, কিন্তু অন্তর্বর্তী সরকারের যেই অনেকগুলো লেগেছি যেগুলো আমাদের জন্য খারাপ, যেমন পররাষ্ট্রমন্ত্রীকে তাকে গিলতে হয়েছে এবং কোনো ব্যাখ্যা তিনি দেননি, যদিও সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদে কী হবে ব্যাখ্যা দিতে বাধ্য না, সাংবিধানিকভাবে দলের কাছে তিনি দিয়েছেন কিনা জানি না। তারপরে কমিশন কি বলে বিডা, তার ওনাকে রেখে দিয়েছেন, সেটাও কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি। আর সবাই কিন্তু বাতিল হয়ে গেছে, ইনক্লুডিং গভর্নর বাংলাদেশ ব্যাংক, যে বলা হয়েছে যে একটা রাজনৈতিক নতুন সরকার এসছে, কাজে সেখানে বদল হবে। তো এগুলো, আর যাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে উনি তো ছিলেন উপদেষ্টা, তো ওনাকে নিরাপত্তা উপদেষ্টা, উপদেষ্টাও তারা করতে পারতেন। এবং বিএনপিতে অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বৈদেশিক নীতিতে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। আমার সাথে মতে মিলতে না পারে, বাট বিএনপির মধ্যেই আছে। যাই হোক, তাহলে এক্ষেত্রে আমরা একটা সন্দেহ করেছি যে নির্বাচনের আগেই এমন কোনো কিছু পর্দার অন্তরালে কোনো কিছুতে বাধা পড়ে আছে কিনা এই সরকার, সেটা হলে কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য এবং এই সরকারের মসৃণ যাত্রার জন্য একটা বাধা, কিন্তু হোঁচট থাকতেই পারে, কিন্তু যেই হোঁচটটা আমি নিজে ডেকে নিয়ে আসবো সেজন্য তো মানুষ তো সেটাকে কনসিডার করবে না। তারপরে দেখুন কতগুলো জিনিস, ঐক্যমত কমিশনে আমি ছিলাম, প্রায় প্রতিদিনই ছিলাম। ঐক্যমত কমিশনের যে শেষের প্রোডাক্ট জুলাই সনদ 3টা ভাগ,
আমরা 4টি দল, আমরা বাংলাদেশ জাসদ, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, বাসদ এবং বাসদ মার্ক্সবাদী, 4টি দল আমরা স্বাক্ষর করিনি। আমরা এই যে প্রথম যে ভূমিকা ইতিহাস লিখেছেন ভূমিকাতে, তার সাথে আমরা একমত না। এটা একটা একপেশে ইতিহাস হয়েছে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের আগের সংগ্রাম, পরের সংগ্রাম ঠিক মতে আসেনি। জুলাইয়েরও একটা একপাক্ষিক একটা বয়ান সেখানে আছে। আমরা কারেকশন দিয়েছিলাম, তাও তারা গ্রহণ করেনি। ওটাকে বলছে ওটা আমরা মানি না। আর শেষের অংশটা যেটা ইনস্ট্রুমেন্ট বাস্তবায়নের জন্য, যেটা ভাই বলে যে গণভোট, এগুলো কিন্তু আপনার যখন স্বাক্ষর হয় তখন কিন্তু এই সাংবিধানিক সংস্কার পরিষদ ছিল না, গণভোটে যেতে হবে সেটা ছিল না। কিন্তু যেটা ছিল সেটা আমরা একমত হয়নি, যে তারা বলেছে এটা করতে বাধ্য। আমরা বলছি নৈতিকভাবে বাধ্য। যারা এখানে একমত আছে তারা আগামী সংসদে নির্বাচিত হলে তারা নৈতিকভাবে বাধ্য। আমরা বলেছি আমরা সংসদে বা সংসদের বাইরে যেখানে থাক আমরা এটা করবো, আমরা যেটা অ্যাগ্রি করেছি। কাজে ওই দুটো বাদ দিয়ে মাঝখানের যে অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে করি নিশ্চয়ই এটা খুব ঐতিহাসিক কাজ হয়েছে, যে কতগুলো সাংবিধানিক বিষয়ে রাজনৈতিক দলগুলো কে একমত না এবং কেন একমত না, যতখানি পারা যায় তাদের যে সচিবালয় ঐকমত্য কমিশনের, তারা সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন এবং কিছু ভুলও হয়েছিল সেটা আমরা কারেকশন করেছি। ওইটা হচ্ছে আমাদের আসল দলিল, যেটা আমাদের জাতিকে আগামী দিনে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে আমরা একটু অবাক হয়েছি যে ঐকমত্য কমিশনে একমত হওয়ার পরেও বিএনপির সরকার, জনাব সালাউদ্দিন অত্যন্ত ভালো ভূমিকা পালন করেছেন ঐকমত্য কমিশনে। তিনি খুবই চমৎকার ভূমিকা রেখেছেন, সব ভূমিকা রেখেছেন। যদিও কিছু কিছু বিষয়ে, বিশেষ রাষ্ট্রীয় চার মূলনীতি বিষয়ে তার সঙ্গে একমত হয়েছে। তবে আরেকটা বিষয় বলে রাখি, ঐকমত্য কমিশনে অধিকাংশ বিষয়ে আমরা একমত, রাষ্ট্রীয় চার মূলনীতি ইত্যাদি বিষয়ে আমরা একমত হয়নি। কিন্তু বিএনপি যেগুলো নোট অফ ডিসিশন দিয়েছে তার অনেকগুলোর সঙ্গে কিন্তু আমরা একমত না। আমরা ওই সমস্ত কমিশনকে সরকার নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে চাই, ইনক্লুডিং দুর্নীতি দমন কমিশন। কিন্তু যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছে সেগুলো কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষার বিষয় না। ওই যে ভাই বললেন যেগুলো একমত হয়েছে সেগুলো আপনি এখন কেন করবেন না? কারণ আপনার দল সহ সমস্ত দল একমত হয়েছে। বিরোধী দল, সংসদের বাইরে বিরোধী দল এবং এর বাইরে যারা নাগরিক সমাজ, যেমন আপনার প্রথম অধিবেশনেই আমি আশা করেছিলাম যে সংসদীয় কমিটিগুলো হয়ে যাবে, যেখানে আনুপাতিক হারে বিরোধী দল কোন কোন জায়গায় আপনার তারা এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ পাবে সেটা কিন্তু ওখানেই লেখা আছে। বহুদিন পরে একটা কমিটির সভাপতি করেছেন বিরোধী দলকে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো সেগুলো প্রথমে দিয়ে দেওয়া উচিত ছিল। 70 ধারার বিষয়ে আমরা সমস্ত দল একমত হয়েছিলাম বিএনপি বাদে, যে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের সিদ্ধান্তের বাইরে দেওয়া যাবে না, অর্থ বিল, হ্যাঁ, এবং অর্থ বিল সরকারের মানে দলের বিরুদ্ধে দেওয়া যাবে না, আর সব ওপেন করা হবে। বিএনপি আর দুটো জিনিস যোগ করেছে। একটা হচ্ছে রাষ্ট্র যদি যুদ্ধ ঘোষণা করে কোনো বিদেশের বিরুদ্ধে সেটাকে দলের পক্ষে ভোট দিতে হবে। এটা বিষয় করে দ্বিমত নেই, কারণ যদি যুদ্ধ ঘোষণা করতে হয় আপনি আইন থাকুক না থাকুক আপনাকে একমত হতেই হবে, নাগরিক দেশকে যদি ভালোবাসি আমরা। আরেকটা যেটা খুব খারাপ, আমরা একমত একদমই হইনি, যে সংবিধান সংশোধনের বিল যদি আসে সেক্ষেত্রেও দলের পক্ষে ভোট দিতে হবে। আমরা বলছি এটা তো ভাই আপনারা সেই বাকশাল কায়েম করার যেই মানে আমাদের যে সাংবিধানিক ট্র্যাজেডি, যে বঙ্গবন্ধু সরকারের সময় ওনারা ভিতরে ডিসেন্ট ছিল, দলের আওয়ামী লীগের দলের বেশ কিছু সদস্যের বিরুদ্ধে ছিল, আমাদের জাসত্ব তাদেরকে খারিজি করে দিয়েছে সদস্যপদ। তো বাকশাল তারা গায়ের জোরে পাশ করেছে, সংসদের সদস্য যারা আওয়ামী লীগের তারা হুইপিংয়ের মাধ্যমে, এবং এই যে আপনার তত্ত্বাবধায়ক সরকার তুলে দিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। এটা তো হুইপিংই করে আওয়ামী লীগের অধিকাংশ সদস্য তত্ত্বাবধায়ক সরকার তারা ওই সময় চায়নি বাতিল হোক, চাপিয়ে দেওয়া হয়েছে, যে পরে তো তারা এগ্রি করতে বাধ্য হয়েছে, সেটা ধারণ করে তারা এখনই। কাজেই বলেছি সংবিধান সংশোধনের বিষয়েও আপনার এমপিদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। যদি আপনি ইচ্ছা করে কোনো গায়ের জোরে কোনো খারাপ সংশোধনী আনতে চান, তাহলে এই সংসদ সদস্যরা গোপন ব্যালট হোক বা প্রকাশ্যে ব্যালটের বিরোধিতা করার সুযোগ থাকে। যাই হোক, যতটুকু বিএনপি অ্যাগ্রি করেছে সেটাও যদি তারা দিয়ে শুরু করতো আমরা শুভ সূচনা দেখতে পেতাম। তারপরে এই যে উনি বিচার বিভাগের একজন খুব পুরনো লোক, আমি তো এই বিষয়ে অভিজ্ঞ না, সংসদ সচিবালয়টা ফেরত দেওয়া হলো। আমি এই যুক্তিটা আমার ঠিক বোধগম্য হচ্ছে আরও পরীক্ষা নিরীক্ষা করা। ওই সময় সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে আমরা একমত, আমরা একটু সুপ্রিম কোর্টের সাথে কথা বলে নিই, বেঞ্চের সাথে কথা বলে নিই। সেই কথা বলা তারা করতে পারতেন,
এই সংসদ অধিবেশনের ওইটা 2 দিন আটকে রেখে তারা ইতিমধ্যেই প্রধান বিচারপতি এবং যে বেঞ্চ যে আপিল বিভাগ তার সঙ্গে তারা কথা বলতে পারতেন। বলে এইটা কিন্তু গণতন্ত্রকামী জনগণ হোঁচট খেয়েছে যে বিএনপি কি আসলে কি তারা স্বাধীন সচিবালয় চায় না। যদিও বিএনপি নেতৃবৃন্দ বলেছেন আমরা অবশ্যই করব, কিন্তু এটা একটু সময় নেওয়া। এখন সময় নিয়ে যদি হয় ভালো কথা, কিন্তু আমরা দেখেছি অতীতে এই ধরনের জিনিস যখন হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়, আরও কিছু কিছু এরকম গুম কমিশন, গুমের সংজ্ঞা ইত্যাদি সব এগুলো কিন্তু বিএনপি পুরোপুরি এগ্রি করেছে। তাদের নির্বাচনে যে ইশতেহার সেখানেও তাদের এই কথা আছে, এগুলো তারা করবে। কিন্তু এগুলো যখন ফেরত পাঠিয়ে দেওয়া হলো যে আরও পরীক্ষা নিরীক্ষা, আমাদের এখানে আশঙ্কা করা স্বাভাবিক যে এই ধরনের সময়ক্ষেপণ হলে যারা এইসব জিনিসের পেছনে কলকাঠি নাড়ে, যারা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, যারা গণতন্ত্রকে স্মুথলি ফাংশন করতে দিতে চায় না, তারা নানা রকম কলা কৌশল করে সরকারের উপর প্রভাব বিস্তার করে, কোনো কোনো সময় বিরোধী দলকে কাজে লাগিয়ে কোনো কোনো বিরোধী দলকে তারা উস্কে দেয়, নানা কথাবার্তা বলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, সেগুলো আর হয় না। কাজে আমি আশা করি যে বিএনপির সংসদীয় দল নেতা এবং জনাব সালাউদ্দিন তিনি তো খুবই সক্রিয় ভূমিকা পালন করছেন। যেই বিষয়গুলো তারা ঐক্যমত কমিশনে এগ্রি করেছে, যেই বিষয়গুলো তাদের নির্বাচন ইশতেহারে আছে, কাল বিলম্ব না করে, এখন বাজেট সেশনে এগুলো করা যায় না, ঠিক আছে, বাজেট সেশনের মুলতবি হচ্ছে, তারপরে সেশনে যেন সবগুলো কোনো রকম প্রশ্ন ছাড়া এটা হোক। আমরা অবশ্যই সাংবিধানিক সংস্কার পরিষদের বিরুদ্ধে। আমরা ওই সময় বলেছি, আমরা ওই সময় গণভোটের বিরুদ্ধে ছিলাম। গণভোটে আমরা কি এগ্রি করেছিলাম কোনটা? বিচারপতি শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি ছিলেন এবং যখন 91 সালে বিএনপির সরকার নির্বাচিত হলো, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সমস্ত দল মিলে সংসদীয় পদ্ধতির সরকারে এগ্রি করলো। যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে স্বাক্ষর করতে গেলে তিনি বললেন যে না, আমি স্বাক্ষর করার আগে গণভোটে পাঠাবো, তখন তারা একটা অধ্যাদেশ হয়েছিল। সেই প্রশ্নে আমরা একমত ছিলাম যে আপনি সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধনী আসতেছে, সেই সংশোধনীগুলো একটা প্যাকেজ করে সংসদে পাশ হওয়ার পরে গণভোটে দেন। কিন্তু না, আলিরিয়া সাহেবরা যেটা ঐক্যমত কমিশনও বলেন নাই, বলতেও একমত ছিলাম, এটা জামাত ইসলামী এনসিপি তারা দাবি করছিল, আমরা একমত হয়নি, বিএনপি তো একমত হয় নাই। এবং এমনকি আপনার যে গণতন্ত্র মঞ্চ যারা বিএনপির সাথে তারা যোগমত করেছে, তাদের মধ্যেও কিন্তু এর মধ্যে অনেকের দ্বিমত ছিল, কেউ একমত ছিল যে এটা দিয়েন না। আর আমরা তো একটা সন্দেহ ছিল, আমাদের সন্দেহটা যে সঠিক আমরা সাইন করিনি, সালাউদ্দিন সাহেব সংসদে বলে ফেলেছেন যে আমরা যদি জুলাই সনদে স্বাক্ষর না করতাম তারা নির্বাচন বানচাল করার একটা অজুহাত পেত। আমরা এই কথাটি জনাব সালাউদ্দিন সাহেব আমাদেরকে অনুরোধ করেছিলেন যে মোশতাক ভাই আপনারা স্বাক্ষর করেন, নির্বাচনটা হোক, আপনারা যা বলবেন আমাদের কোনো দ্বিমত নাই, আমরা করব। কিন্তু আমি বলি না, আমরা অন্তত এই ফাঁদে পা দেবো না। বিএনপি একটা বড় দল এবং ফেভারিট দল, আগামী সংসদে তারা নির্বাচিত হতে পারে, আপনাদের কৌশল আপনাদের কাছে, কিন্তু আমরা এই ডকুমেন্টেড এই যে একটা প্রতারণা করা হবে মানুষকে সাংবিধানিক সংস্কারের, তখন তো এটা হয় নাই। সাংবিধানিক সংস্কার বা গণভোটে 4টা ভাগে ভাগ করে যাবে কোনো কথা তখন অনেকে এগ্রি হয় নাই, এবং যেইটা স্বাক্ষর করেছে সেটার ভিত্তিতে কিন্তু গণভোটটা হয় নাই, যে আমরা এই ফাঁদে পা দেবো না। যাই হোক, তাদের সাথে কথা হয়েছে এবং আমরা এটা করেছি বলেই কিন্তু আজকে সালাউদ্দিন সাহেব বলার সুযোগ পেয়েছেন যে এটা একটা প্রতারণার ছিল, অনেকেই স্বাক্ষর করে নাই, আমরা করেছি। আমরা আশা করি যে গণতন্ত্রের স্বার্থে এবং জুলাইতে যারা জীবন দিয়েছেন তাদের সেই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে যেন আমরা যে সমস্ত জিনিস আমরা এগ্রি করেছি সমস্ত রাজনৈতিক দল, সেগুলো যেন আগামী সংসদেই দ্রুত হয়। আর কালক্ষেপণ করলে কিন্তু প্রতিক্রিয়ার শক্তি নানাভাবে এটাকে বানচাল করবে, সেটা কিন্তু আমরা না হওয়াই ভালো। আমি মোস্তাক ভাই তো অনেকগুলো কথা বলে ফেলছেন, আর অনেকটার সঙ্গে আমার দ্বিমত করার কোনো সুযোগই নাই। তারপরে একটা কথা আমি এইভাবে বলে যেতে চাচ্ছি, যেমন পররাষ্ট্রমন্ত্রী, দেখুন আমাদের এই সাবকন্টিনেন্টে অনেক নজির আছে। আমরা এমনও দেখেছি একটা রাজনৈতিক দল তার নিজস্ব রাজনৈতিক ম্যান্ডেট দিয়ে নির্বাচিত হওয়ার পরে তার বিরোধী শিবিরের কোনো লোককে সরকারের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে। এটা ঘটনা আমাদের এই ইন্ডো-পাক সাবকন্টিনেন্টে কিন্তু বিদ্যমান আছে। কিন্তু একটা নির্দলীয় নিরপেক্ষ বা অন্তর্বর্তীকালীন সরকার, নির্দলীয় সরকার যাদের মূল দায়িত্ব হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন কন্ডাক্ট করা, সেই সরকারের কেউ যদি থাকে তাহলে এবং বিজয়ী দলে যদি তিনি অন্তর্ভুক্ত হন তাহলে প্রশ্ন তো উঠতেই পারে। দেখুন, আপনি নির্বাচনে আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী
তিনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তখন, নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা। আপনি দেখবেন সরকারের বিভিন্ন জায়গায়, যেমন ক্যাবিনেট সেক্রেটারি একটা গুরুত্বপূর্ণ পদ। এই যে আমরা ঐকমত্য কমিশনের কথা যারা বললাম, একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের সঙ্গে তাদের ওতপ্রোত সম্পর্ক ছিল, এরকম 2-3 জনকে আমি চিনি। বিশেষ করে ঐকমত্য কমিশনের ওই কমিশনের যারা সদস্য ছিলেন, অর্থাৎ মোস্তাক ভাইদের রাজনৈতিক দলকে যারা আহ্বান করেছে, তাদের 3 জনকে আমি চিনি। আজকে যারা সংসদে বিরোধী দল, তাদের সেই পলিটিক্সের সঙ্গে তাদের অ্যাফিলিয়েশন আমি ব্যক্তিগতভাবে চিনি। তার মধ্যে 2 জন আমার ব্যক্তিগত বন্ধু, আমি তাদের নাম বলছি না। তাহলে একটা জিনিস দেখেন যে সরকারের ওই সময়কার অন্তর্বর্তীকালীন সরকার যারা নির্বাচন দিয়ে বিএনপি জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেই তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলেন এবং সরকার গঠন করলেন। কিন্তু দেখেন ওইখানে যে বিষয়গুলো ছিল সরকারের, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারেরকে ব্যবহার করা নির্বাচনের অনুকূলে কোনো রাজনৈতিক দলের পক্ষে, সেটা আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় তাদের জন্য এই সুযোগটা ছিল না। ছিল যাদের জন্য, তারা কিন্তু আজকে বিরোধী দল। এবং ইতিমধ্যে আমরা দেখবেন অনেক বিতর্কিত ভূমিকার কারণে কিন্তু আটারলি তাদেরকে সমালোচনাও করা হয়েছে। সেই জন্য আর আমার বক্তব্যটা হলো যে পররাষ্ট্রমন্ত্রী ওনাকে নেওয়া হওয়ার পিছনে, যেটা একটা লোক যদি কেয়ারটেকার গভর্নমেন্টে চলে যায়, কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার থাকার পরে ওই ব্যক্তি পরবর্তী নির্বাচিত সরকারে আসতে পারবে না। এবং আপনি দেখেন কেয়ারটেকার গভর্নমেন্টে থাকা, আমরা অনুমান করা ছাড়া আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে বস্তুনিষ্ঠভাবে আমরা এমন কোনো অভিযোগ কি করতে পেরেছি যে উনি যখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তখন আজকে যারা নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় তাদের অনুকূলে উনি অনেকটা কাজ করেছে বা উনি তাদের সঙ্গে ইনক্লাইন ছিলেন, এরকম কোনো গ্রহণযোগ্য অভিযোগ কিন্তু মানুষের কাছে বা বিশ্বস্ত বা প্রতিষ্ঠিত কোনো সত্য বা অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে উপস্থাপন করতে পারেনি। সুতরাং আমার মনে হচ্ছে যে এটা এখন, আমি তো মনে করি এটাকে আমরা অন্যভাবে দেখতে পারি। একটি রাজনৈতিক সরকার নির্বাচিত হয়েছে, তার টেকনোক্রেট কোঠায় তাকে কেন, তার একটা এক্সপার্টিস আছে, সরকার মনে করেছে এই সময় যে এইরকম একটা ব্যক্তি যার এক্সপার্টিস আছে। এবং আপনি দেখবেন ইতিমধ্যে কিন্তু তার কিছুটা নিদর্শন তিনি রেখেও ইতিমধ্যে এসে গেছেন। সাধারণ পরিষদে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন 1 বছরের জন্য। এখন এই সরকার যাকে মনোনয়ন দেবে তিনিই হতেন, কিন্তু তারপরে ব্যক্তিভেদে কিছুটা কিন্তু ফারাক থাকে। এবং দেখবেন খুব যে বেশি মার্জিনে কিন্তু পাশ করেনি, অল্প কয়েকটা ভোটের ব্যবধানে। এবং সেখানে দেখবেন আমাদের সবচেয়ে বন্ধু বলে যাদেরকে আমরা দাবি করি তারা আমাদেরকে সমর্থন করে না। এনিওয়ে, তো আমার বক্তব্য হলো যে সরকার তাকে চিনতে ভুল করেনি, যে এই মানুষের এক্সপার্টিস আছে, তার মতো লোককে দেশের পররাষ্ট্রমন্ত্রী করা হলে সেটা আমাদের দেশের জন্য লাভবানই। এবং আপনি দেখবেন ইতিমধ্যে তার যে কার্যক্রম তা কিন্তু আমাদেরকে হতাশ করে না, বরং আমাদেরকে আশান্বিত করে। আরেকটা জিনিস যেটা আপনি দেখবেন, আরেকজন ওই যে ভিটার যিনি চেয়ারম্যান, তাকে অপসারণ হয়নি। এটাও কিন্তু রাজনৈতিক সরকারকে এটাকে ধন্যবাদ দেওয়া এই জন্য উচিত যে এই ব্যক্তিটাকে একটা এক্সপার্ট হিসাবেই কিন্তু তাকে সিঙ্গাপুর থেকে আনা হয়েছিল। এবং আপনি লক্ষ্য করবেন যে তিনি ইতিমধ্যে যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো কিন্তু অনেক কিছু বিতর্কের ঊর্ধ্বেই আমি মনে করি। তো এটাকে সরকার, কিন্তু সরকার তো মূল ইস্যু হচ্ছে যে দেশে বিনিয়োগ হচ্ছে কিনা, বাড়ছে কিনা। দেখুন একটা ব্যাপার হলো যে অনেকগুলো অন্তর্বর্তীকালীন সরকার সময় তারা এখানে সামিটও করেছেন, হ্যাঁ, কিন্তু কিছু হলো কিনা না, কিন্তু অনেকটা একটা এটা তো গ্রাজুয়াল ব্যাপার, একটা তাৎক্ষণিকভাবে হয়ে যাবে তা নয়। তো আপনি আরেকটা জায়গায় দেখবেন বিএনপিকে আজকে আমাদের দেশে সব এক্সপার্ট কিন্তু সবসময় পারফর্ম করতে পারে না, পারফর্মাররা একটু আলাদা। না, এটা শুনেন, এই যে ফুটবল খেলা দেখছেন, ভালো কোচরা কিন্তু ভালো প্লেয়ার না, কিন্তু তারপরও এখন দেখেন বলা যাবে না। এখন আমি যে জিনিসটা বলছি, দেশের পররাষ্ট্রমন্ত্রী দেশের বাণিজ্যে বা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে, সেটা আমাদের বোধহয় আশা করাটা ঠিক না। কারণ এটা ভিন্ন সেক্টরের বিডার প্রশ্নে বলছি। হ্যাঁ, না, বিডার প্রশ্ন সেটা অর্থনৈতিক মন্ত্রণালয়ের সাথে তাদের সম্পর্কিত। এবং আপনি দেখবেন এখানে আশান্বিত কিছু একটা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। জুলাই সনদ সম্পর্কে আমাদের দেশে একটা প্রেক্ষিত তৈরি হয়ে গেছে। আমাদের বিরোধী দল যারা, আমি বললাম, সংসদে সরকারের আনিত বিলের সঙ্গে একমত পোষণ করে যৌথভাবে তারা বিল পাস করছে, কিন্তু বাইরে তাদের সস্তা পপুলারিটির জন্য তারা কি করছে, সরকারকে নানা রকম সমালোচনা করছে। এবং সবচেয়ে বড় সমালোচনা তারা যেটা করছে সেটা হলো বোঝাতে চাচ্ছে এই যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে। আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা কনসার্ন এই ব্যাপারগুলায়, তারা প্রত্যেকে, এবং জনাব সালাউদ্দিন, তিনি ঐকমত্য কমিশনে তার ভূমিকা, তার স্টার অ্যাচিভমেন্ট, এটা সারা জীবন মানুষ মনে রাখবে, মনে রাখার মতো। এবং ইতিমধ্যে দেখেন সংসদেও কিন্তু সে সাংঘাতিকভাবে পারফর্ম করে যাচ্ছে। তো এখন
বিরোধী দল একটা জিনিস বোঝাতে চাচ্ছে যে মানুষ তো দেখবেন, মানুষ যেটা চাইলো না, সেটা মানে হলো চাইছে। কিনা। এখন মানুষ তো আপনি সব কিছুর জন্য একটা সময় দিতে হবে আপনাকে। এটা আমরা চাই অনেকেই, আমরা চাইবো না কেন, আমরা তো নাগরিক। কিন্তু মজার ব্যাপার হলো যে কোনো কাজ একটা সম্পন্ন করার জন্য যে যুক্তিসঙ্গত সময়, ধৈর্যের সঙ্গে আমাদের সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো আমি যে কথা বলছিলাম যে বিরোধী দল একটা জিনিস অপপ্রচার চালাচ্ছে, এই যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে। আসলে তা না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা, তারা প্রত্যেকে টাইম অ্যান্ড অ্যাগেন বলে যাচ্ছে যে আমরা জুলাই সনদে যা সম্মতি প্রদান করেছি সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যেগুলোয় দ্বিমত পোষণ করেছি সেগুলোও পরীক্ষা করে একটা আরও উদার আইন কিভাবে তৈরি করা যায় আমরা সে কার্যক্রমও গ্রহণ করব। এখন সরকার যখন নির্বাচিত হওয়ার পরেও টাইম অ্যান্ড অ্যাগেন আটারলি এই কথাগুলো বলছে, সরকারের একটা সময় তো সরকারকে মানুষকে দিতে হবে, আর না হলে মানুষ এটা কীভাবে করবে। আর্টিকেল 70 আপনি দেখবেন, আর্টিকেল 70 একটা ন্যাশনাল অ্যামেন্ডমেন্ট খুবই কাছাকাছি হবে, এটা আমি জানি, আমার যতটুকু ব্যক্তিগত ধারণা আছে। তো এখন নির্বাচনের আগে যখন আজকে বিরোধী দল যারা বলতেছে যে জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি সরকার, এটা বলার পিছনে কারণটা কি জানেন? আপনি দেখেন জনাব সালাউদ্দিন সাহেব খুব সরল কথাটা, শেষ করতে হবে, আমি ওইভাবেই বলছি, সরলভাবে উচ্চারণ করছেন যে আমরা যদি ওই সময় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা, যার সঙ্গে আমাদের কোনো রকম সম্মতি ছিল না, তারপরও সেখানে আমাদের সম্মতি দিতে হয়েছে। এটাকে নানা শব্দ দিয়ে ব্যবহার করা হয়, নানা অসৌজন্যমূলক শব্দও অনেকে ব্যবহার করছে, বিএনপি এইটা করছে সেইটা করছে, কিন্তু ওইটা ছিল বিএনপির একটা কৌশল। এটা একটা রাজনৈতিক, এবং রাজনৈতিক দল অরাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কৌশল করে যদি হেরে যায়, তাহলে রাজনৈতিক দলের তো আর রাজনীতি করে কোনো লাভ নাই। সেখানে রাজনৈতিক দলের একটা বিজয় হয়েছিল ওই যে ওই অরাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক দলের কৌশলের কাছে তারা হেরে গেছে। ডক্টর মুশতাক হোসেন, একেবারে শেষের দিকে ক্লোজিং রিমার্কস, আমি এই যে মিনিট তিনেক সময় আপনার তার জন্য। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বললেন সবচেয়ে বড় ক্ষতি করেছেন উনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের মানে কি বলে অসম বাণিজ্য চুক্তি করেছেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারে করেছেন। আমার মনে হয় ওইটাকে পাকাপোক্ত করার জন্যই উনি এই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। যেভাবে হোক হয়েছে তারা ভালো বলতে পারবে। এই বাণিজ্য চুক্তি আমাদের দেশের কৃষি, শিল্প, মৎস্য, ঔষধ শিল্প সবগুলোকে একেবারে মানে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ডিপ্লোম্যাট, কারো কারোর সাথে আমার কথা হয়েছে, তারা বলে আমরা তো চাইবই, তোমরা তো বার্গেনিংই করো নাই। এই যে উনি এবং তার যারা সহযোগী, তারা ওইখানকার যারা সিভিল সোসাইটি, ওইখানকার বিরোধী ডেমোক্রেটিক পার্টি, এমনকি রিপাবলিকান পার্টির মধ্যে যারা বর্তমান প্রেসিডেন্টের সমালোচনা করেন, কারোর সঙ্গে কোনো রকম আলোচনা, লবিং কিছুই না করে তারা যেভাবে দিয়েছে সেভাবে তারা করে এসছে। এবং বর্তমান সরকারকেও তারা এটাকে কন্টিনিউ করার জন্য তারা অজানা অলিক তারা বিভিন্ন জিনিস দিতে চাচ্ছে। আমি লজ্জিত হয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটরা বলেছে আমরা যেগুলো বলবো আমাদের বাণিজ্যিক স্বার্থ, তোমরা বুঝবে না। কাজে এইটা হচ্ছে তার সবচেয়ে বড় অপরাধ। এবং এই জন্য আমি জানি বিএনপি জানি না কীভাবে তারা এটা হজম করবে। এটা একটা বিরাট টাইম বোমা আমি বলবো। বিডা, আপনি ঠিকই বলেছেন যে বিডার উনি হয়তো খুবই অভিজ্ঞ, উনি খুব ভালো চমৎকার বলে ইমপ্রেস করতে পারেন, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা যদি না হয়, রাজনৈতিকভাবে যদি আমরা একটা মানে পরিবেশ তৈরি করতে না পারি, বিনিয়োগ হওয়া খুবই মুশকিল। আর সবচেয়ে আগে বিনিয়োগ হতে হবে দেশের ভেতরের যারা মানে বিনিয়োগকারী। যাই হোক, তো এক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, আমি মনে করি সময় আছে। সংসদের আগামী অধিবেশন আমরা দেখতে চাই যে সমস্ত জিনিস আমাদের পড়ে আছে সামনে, সেগুলো সমাধান হবে। বিরোধী দলকেও আমরা সঠিক পয়েন্টে বিরোধিতা দেখতে চাই। এই যে বাজেটের যেই সমালোচনা বা এইগুলো কিন্তু বিরোধী দল, জানি না তার দক্ষতার অভাব হওয়ার কথা না, তাদের মধ্যে কোনো এমপি আগে থেকেও ছিলেন, তারা বাজেটের যেসব জায়গায় তাদের আপত্তি করা উচিত ছিল, কাঠপোষণার কথা ছিল, আমরা দেখলাম না। উপরন্ত বিরোধী দলীয় নেতা বলে ফেললেন যে আমাদের ছায়া বাজেটে যা এই সরকারের বাজেটও, তাহলে বিরোধী দলকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং কথা শুনছি আমরা যে তারা ঠিকভাবে এই বিষয়ে তাদের আরও সিরিয়াস হওয়া উচিত, যে সঠিক জায়গায় বিরোধী দলকে মানুষ দিয়েছে। উনি ভাই ঠিকই বলেছেন যে সরকারের ওয়াচডগ হিসাবে এটাতে একমত হওয়ার জন্য, হ্যাঁ আপনি গণতন্ত্রের প্রশ্নে একমত হবেন, জুলাই অভ্যুত্থানের জন্য আপনার একমত হবেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সার্বভৌমত্বের পক্ষে একমত হবেন, কিন্তু বাজেটে তো আপনাকে অবশ্যই যুদ্ধাবস্থায় একমত হবে। হ্যাঁ, যুদ্ধাবস্থায় সবাই হবে, ওনারা সহ, আমরাও যারা বাইরে আছি আমরা হব। কিন্তু ওনারা সঠিকভাবে যদি বিরোধিতা না করতে পারেন এবং তারা শুধু তাদের অন্যান্য বিষয়গুলো বাইরে এসে হুঙ্কার ছাড়বেন,
এটা মানুষ কিন্তু আপনাদেরকে এই আওয়ামী লীগের সময় যে বিরোধী দল ছিল বা এরশাদের সময় রব ভাইরা ছিল, এরকম একটা পাতানো বিরোধী দল মনে করবে। আশা করি তারা গৃহপালিত বিরোধী দল সঠিক হিসেবে দেখতে ভূমিকা পালন করবেন এবং আমরা তাহলে গণতন্ত্রের জন্য আরো বেশি তাদেরকে অবদান রাখতে পারবো, সেটা আমরা দেখতে পাবো। জি, খুব দেখুন, ছোট্ট করে। আমি একটা খুবই ছোট্ট করে বলবো। আমি দেখুন, অসম বাণিজ্য চুক্তিটা সম্পর্কে কিন্তু একটা পরিষ্কার ধারণা অনির্ধারিতভাবে, অসম্পূর্ণভাবে অথবা সীমিত আকারে বা বিক্ষিপ্তভাবে এটা কিন্তু মানুষের কাছে উপস্থাপিত, এবং আমরা যতটুকু জানি এর অথেন্টিকটা এখনো মানুষের কাছে বা জাতির কাছে পরিষ্কার না। একটা জিনিস আরেকটা, মানে ওটা এখন স্টাডি করা শেষ হয়নি সরকারের। না, আমার বক্তব্যটা হলো আমরা এটা উপস্থাপিত না এখনো। তো ব্যাপারটা হলো এই যে অসম বাণিজ্য চুক্তি, এইটা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে, সরকারের কোনো ব্যক্তি না, এবং এইটা ওই সরকারের উপরে। এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন, যিনি ওই যে আমি যার কথা বললাম, যিনি এখন আমাদের ফরেন মিনিস্টার, তিনি কেবলমাত্র একজন মানুষ, একজন উপদেষ্টা ছিলেন। এক মিনিটে বলি, অন্তর্বর্তী সরকারের অনেক কিছু আপনারা পরীক্ষা নিরীক্ষা করার নামে হেমাগারে পাঠিয়ে দিয়েছেন। এটা তো করতে পারতাম, পরীক্ষা নিরীক্ষা করবো, সংসদে আলোচনা করব, তারপরে চুক্তি আমরা কার্যকরী করব। না, থ্যাংক ইউ সো মাচ। এটা বাতিল করেনি, আপনি ভালোই বলেছেন কথাটা, এটা বাতিল করেনি সরকার। কিন্তু এটা সম্পর্কে সরকারের মন্তব্য হলো যে আমরা আপাতত এই বিষয়ে এই জিনিসগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে উপস্থাপন করছি সংসদে, যেগুলো ইতিমধ্যে বিল আকারে পাসও হয়ে গেছে অনেক কিছু, এবং বাকিগুলো সম্পর্কে বলেছে কোনোটাকেই আমরা প্রত্যেকটাই আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এবং এই যে আপনি দেখেন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যেগুলো করা হয়, কোনটা সরকারি দল পাবে, কোনটা বিরোধী দল পাবে, আপনি দেখেছেন হাউজে কিন্তু অনেকবার বলতে হয়েছে যে বিরোধী দল তার যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তাদের প্রার্থী দেয় না, একের অধিকবার তাদেরকে বলার পরেও। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী কেয়ারটেকারের অ্যাডভাইজার ছিলেন, এখন এটাই যদি তার অযোগ্যতা হয়, আমার কাছে মনে হচ্ছে সেটা, আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয় না। আমার কাছে বরং মনে হয়েছে যে এই সরকার বিচক্ষণ কাজ করেছে, একজন যুক্তিসঙ্গত মানুষকে তার সার্ভিস থেকে জাতিকে বিমুখ করে নেই। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করে 1996 সালে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। না, দেখুন 2007-8 যে সরকার ছিল, তাদেরকেও যদি পরবর্তী সরকারের উপদেষ্টা হতেন বা মন্ত্রী হতেন, আপনারা কিভাবে দেখুন, আপনাকে আমি একটা জিনিস বলি, 2008-এ আপনারা কিভাবে নিতেন? আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, বিরোধী দলে থাকার সময় কথা বলা আর সরকারি দলে থাকার কথা বলার মধ্যে কিছুটা পার্থক্য থাকে। তারপরও আমি আপনাকে একটা জিনিস বলে দেই, আপনি দেখবেন জনাব হাসান আরিফ 2008-এ উনি দুনিয়া থেকে চলে গেছেন, অ্যাডভাইজার ছিলেন 2008-এ বাংলাদেশে। কোন সময় হাসান আরিফ 2008-এ অ্যাডভাইজার ছিলেন? কবে? কেয়ারটেকার সরকারের সরকারের। হ্যাঁ, কেন আগের ওই 2008-এর কেয়ারটেকার সরকারের আগে একবার ছিলেন, 8-এ ছিলেন, 2007-এ ছিলেন, কিন্তু উনি কি পরের সরকারের শেখ হাসিনা সরকারের? আমি তা বলি না, আমি কি বলতেছি, আপনি দেখেন উনি সেখানে অ্যাডভাইজার ছিলেন। সেই কেয়ারটেকারের অ্যাডভাইজার থাকার পরে 2008-এই প্রথম বাক্সের মধ্যে রাতে ভোট কেটে বাক্সে ঢুকিয়ে দিনে গুনে সরকার বানানো হয়েছিল। এটা থেকে আমার এই অবস্থান থেকে আজ পর্যন্ত সরাবার মতো কোনো ইনফরমেশন আসেন, এবং আমার মনে হচ্ছে আমি অনেকবার এই কথাটা জাতীয় টেলিভিশনে আপনার মাধ্যমে তো অনেকবার বলেছি। আরেকজন দেখেন জনাব সাখাওয়াত হোসেন, যেই কিন্তু আমার প্রশ্ন কিন্তু সেটা না, আমি সেখানে আসছি। আমার প্রশ্ন হলো যে ওই সময়কার একজনকে যদি পরবর্তী সরকারে নেওয়া হতো। না, আমি উদাহরণ দুটো দিলাম, যখন আপনারা নির্বাচিত হন, আপনাদের প্রতিপক্ষ। না, আমি বলছি তারপর দেখেন আরেকজন লোক, তিনি ওইখানে নির্বাচন কমিশনে ছিলেন। তাহলে যখন রাতে ভোট কেটে যদি কই সরকার বা সরকারের পক্ষে বা কোনো মেশিনারিজ ঢুকিয়ে সরকার বানিয়ে থাকে, নির্বাচন কমিশন তার অজানার কথা না। তো আমার বক্তব্যটা আসলে ওইখানে না, আমার বক্তব্যটা ছিল কোনখানটায়, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে যেই ব্যক্তিটি 2026-এর ফেব্রুয়ারির যে নির্বাচন হলো, যিনি আজকে পররাষ্ট্রমন্ত্রী, আপনি একটু দেখেন সরকার গঠনে বা নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার ব্যাপারে আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো একটি মানুষ, এই যে বাণিজ্য চুক্তির বিষয় ছাড়া তাকে সমালোচনা করার জন্য কোনো একটি মানুষ, কোনো বিরোধী দলে আজ পর্যন্ত ইভেন সংসদে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো মন্তব্য আজ পর্যন্ত করেনি। সুতরাং আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তার যোগ্যতা এবং সরকার যে যোগ্য ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে সেটা ইতিমধ্যে বিরোধী দল সংসদে এবং নানাভাবে এন্ডোর্স করেছেন। তো আমি মনে করি দেখেন আসলে তারপরে তো
একটা টোটাল একটা পারফেকশনে আসতে হলে একটা প্র্যাকটিসের মাধ্যমেই আসতে হবে। ধন্যবাদ। এবং সেটা একটা সময় সাপেক্ষ দর্শক ব্যাপার। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মোশতাক হোসেন এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা নানা বিষয় নিয়ে কথা বলেছি। দেশের একটা বড় অংশের মানুষ বন্যা কবলিত এবং বন্যা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার এক ধরনের দুর্বলতা আছে। আমার অতিথি ডক্টর মোশতাক হোসেন বলছিলেন যে পরিবেশ বান্ধব বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা করা দরকার এবং দেশে যে হামের কারণে বাচ্চারা মারা যাচ্ছে, ডেঙ্গু সমস্যা, আমরা প্রায় প্রতি বছরই এটা নিয়ে আলোচনা করি। এখানেও তিনি বলছিলেন যে কমিউনিটি লেভেলে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, কম্প্রিহেন্সিভ পদক্ষেপ নেওয়া দরকার, সেটার একটা বড় দুর্বলতা আছে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারও এই জায়গায় খুব একটা ভিন্ন মত পোষণ করেননি এবং ডক্টর মোশতাক বলছিলেন যে প্রধানমন্ত্রী এখন বন্যা নিয়ন্ত্রণের জন্য যে মনিটর করছেন এবং আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে যে সমন্বয় সাধন করে একটা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, হাম এবং ডেঙ্গুর ক্ষেত্রেও এটা করা উচিত, তাহলে হয়তো ভালো ফল পাওয়া যাবে। একই সঙ্গে আমরা সরকারের অঙ্গীকারগুলো নিয়ে আলোচনা করেছি, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রসঙ্গে ডক্টর মোশতাক প্রশ্ন তুলেছেন যে অনেক কিছুতেই এখন মনে হচ্ছে যে আসার জায়গা থেকে সরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এই জায়গায় আশ্বস্ত করবার চেষ্টা করেছেন, কিন্তু মানুষ আসলে শেষ পর্যন্ত দেখতে চাইবে। আমি বারবার বলি যে ওই জুলাই চার্টারের মধ্যে আমরা নাই ঢুকি, বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বা তার 31 দফা যে প্রচারণা নির্বাচনের অনেক আগের থেকে প্রায় বছর দুয়েক চালিয়েছে, সেই জায়গায় তারা আছে কিনা, সেখানটাতেও এখন পর্যন্ত খুব একটা কোনো পদক্ষেপ সেই অর্থে দেখা যায়নি। মানুষ আশা করবে যে বিএনপি এই জায়গায় তার অঙ্গীকারগুলো পূরণ করবে এবং একই সঙ্গে এমন একটা ব্যবস্থা আমাদের দরকার যাতে স্বৈর শাসন যেন কখনো বাংলাদেশে আর ফেরত না আসতে পারে, এমন ব্যবস্থা যেখানে ভারসাম্য থাকবে, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। কিন্তু সেটা যদি বিএনপি এবার করতে ব্যর্থ হয়, হয়তো তারা ক্ষমতায় অনেকটা সময় থাকতে পারবে, কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরিণতিও কি সেটা আমরা জানি, আর ক্ষমতার বাইরে গেলেও কি পরিণতি হয় সেটাও আমরা জানি। এবং এই দুর্বল রাষ্ট্র ব্যবস্থা রেখে, কাঠামোগত দুর্বলতা রেখে আসলে শেষ পর্যন্ত গণতন্ত্রকে টেকসই এবং শক্তিশালী করা সম্ভব হবে না। আমরা আশা করব যে তারা যেহেতু দীর্ঘকাল সাফার করেছেন, এই উপলব্ধিটা অন্তত তাদের মধ্যে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।